এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 27শে মে 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নিই, ঠিক আছে? আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল মিসেলেনিয়াস এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্নে চলে এসো। 25শে মে 2026 সিডবি এর কততম ফাউন্ডেশন ডে পালিত হয়েছে? দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এছাড়াও আমি এই সিডবি সম্পর্কে তোমাদেরকে জানাবার জন্য যে আমাদের ব্যাংকিং সিস্টেম, স্মল ব্যাংকিং সিস্টেম বলতে পারো, তার সম্পর্কে বলার জন্য আর কি প্রশ্নটা বিশেষ করে এনেছি। তো সিডবি কততম তার ফাউন্ডেশন ডে পালিত করলো আর কি? 37তম, ঠিক আছে? চলো দেখো, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ কারেক্ট, 37তম। তাহলে মনে রাখবে 25শে মে 2026 সিডবি 37তম ফাউন্ডেশন ডে পালিত করলো ও পালিত হয়, ঠিক আছে? মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন সিডবি ম্যাকফিনমার্ট লঞ্চ করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিডবি ম্যাকফিনমার্ট লঞ্চ করলো। দেখো, এই ডিজিটাল মার্কেট প্লেস এমএসএমই যারা স্মল বিজনেসের সঙ্গে যুক্ত আর কি, তাদের কি হবে? মেশিন পারচেজ এবং এক্সেস সহজ করবে। দেখো, মূল উদ্দেশ্য কি এখানে দেখো লেখা আছে, এটা দেখে নাও। মেশিন প্রাইস ডিসকভারি সহজ করা, টেকনোলজি অ্যাডাপ্টেশন বাড়ানো, আর স্ট্যান্ডার্ডাইজ প্রমোট করা। এছাড়াও এমএসএমই যারা রয়েছে, এমএসএমইদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করা, এর জন্য সিডবি ম্যাকফিনমার্ট লঞ্চ করা হলো। তাহলে বুঝতে পারলে এই প্ল্যাটফর্মটা কেন লঞ্চ করা হলো। এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য কি না, মেশিন প্রাইস ডিসকভারি সহজ করা, টেকনোলজি অ্যাডাপ্টেশন বাড়ানো, স্ট্যান্ডার্ডাইজেশন প্রমোট করা, অ্যান্ড এমএসএমইদের প্রোডাক্টিভিটিকে ইমপ্রুভ করা, ঠিক আছে? এটা মনে রাখবে। দেখো, সিডবি সম্পর্কে তথ্যগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুল ফর্মটা মনে রাখবে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? কত সালে প্রতিষ্ঠিত? 1990 সালে। হেডকোয়ার্টার লখনৌ। ফাইন্যান্স মিনিস্টারের আন্ডারে এটি আসে। আর চেয়ারম্যান অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট ডিরেক্টর আর কি শ্রী মনোজ মিত্তাল। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? মনোজ মিত্তাল। তাহলে দেখো, আমরা চলো আর কিছু কিছু এক্সট্রা তথ্য দেখে নিই। যেমন দেখো, নাবার্ড, তোমরা নাম শুনেছো, নাবার্ড। বলো, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, ফুল ফর্মটা আমি বলছি, চলো লিখে দিই তাহলে ভালো হবে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ঠিক আছে? এগ্রিকালচার শুধু এগ্রি লিখে দিলাম, অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে? এন ফর ন্যাশনাল, ন্যাশনাল, বি ফর ব্যাংক, এ ফর এগ্রিকালচার, আর ফর রুরাল, আর ডি ফর ডেভেলপমেন্ট। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা মনে রাখবে 1982 সালে, ঠিক আছে? 1982 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু যদি বলে অ্যাক্ট, নাবার্ড অ্যাক্ট কত সালে এসছে, তাহলে মনে রাখবে 1981-তে চলে এসেছিল। মানে 1981-তে এসছে, কিন্তু গঠিত হচ্ছে 1982-তে। আর মনে রাখবে এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই, ঠিক আছে? চলো, এখান থেকে আর কিছু মনে রাখা দরকার নেই, এটাই মনে রাখবে। আর দেখো, সেবি সম্পর্কে একটু দেখিনি, চলো। সেবি, সেবি ফুল ফর্মটা লিখে দিচ্ছি, দেখো, সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। দেখো, যদি বলে সেবি অ্যাক্ট, তাহলে 1992 সালে এসেছিল অ্যাক্ট। কিন্তু যদি বলে প্রতিষ্ঠিত কত সালে হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে 1988, ঠিক আছে? এটা মনে হয় 1988-তে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাক্ট আসছে 92। সেবি, সেবি কি করে থাকে একটু মনে রাখবে, আমাদের যে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এগুলোকে কন্ট্রোল করে থাকে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্নে চলে এসো। বর্তমানে ভারতের কয়টি রাজ্যে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, কার্যকর রয়েছে? মনে রাখবো অপশন 3, 3টি রাজ্যে। দেখো, 2টি হলে 2টি হতো, কিন্তু এখানে যে 2 অপশন নেই, 3 আছে, তাহলে 3টি আমরা কারেক্ট করব। দেখো, একটা হচ্ছে গোয়া,
একটা হচ্ছে উত্তরাখণ্ড আর একটা গুজরাটে পাস হয়ে গেছে, ঠিক আছে। আসাম পেশ করেছে কিন্তু এখনো পাস হয়নি। আসাম পাস হয়ে গেলে আসামে, তাহলে আসাম হয়ে যাবে 4টা আমাদের রাজ্য হয়ে যাবে যে ইউসিসি লাগু, ঠিক আছে। দেখো সঠিক অ্যান্সার অপশন 3 মনে রাখবে। দেখো ইউনিফর্ম সিভিল কোড, দেখো এর আর্টিকেলটা মনে রাখবে, আর্টিকেল নম্বর হচ্ছে 44, ইউনিফর্ম সিভিল কোড। দেখো এটা পেশ করেছে আর কি, ঠিক আছে, আসাম সরকার পেশ করেছে, আসামে দেখো পেশ করা হয়েছে কিন্তু এখনো পারিত হয়নি আর কি। এই বিলের উদ্দেশ্যটা একটু দেখে নাও, এটা কিন্তু এখান থেকে প্রশ্ন পড়তে পারে। দেখো ম্যারেজ, ডিভোর্স, হ্যাঁ, সাকসেশন অ্যান্ড লিভ ইন রিলেশনশিপ আর কি সংক্রান্ত আইনকে একরূপ করা। তোমরা জানো যে ম্যারেজ, ডিভোর্স এইসব সম্পর্কে না বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে, মুসলিমদের একরকম, হিন্দুদের একরকম, কিন্তু এগুলো সব সরিয়ে সবার জন্য এক করা, এটাই হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে। এটা একটু মনে রাখবে। পলিগামিকে নিষিদ্ধ করা, লিভিং রিলেশনশিপে কম্পালসারি রেজিস্ট্রেশন আনা, এগুলো হচ্ছে এর মূল লক্ষ্য। এছাড়াও মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স 18 বছর এবং পুরুষদের যদি বলে তাহলে 21 বছর। আর এটা আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ইউসিসি কোথায় কোথায় লাগু আছে, গোয়াতে, উত্তরাখণ্ডে আর গুজরাটে। গুজরাটে দেখো এই মার্চ 2026-এ এটা পাস হয়ে গেছে বিল। আসামে পেরিত হয়েছে কিন্তু এখনো পাস হয়নি, হলে 4টা আমাদের রাজ্যতে লাগু হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নাও। দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো, আরবিআই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এর জন্য কেন্দ্রীয় সরকারকে কত টাকা সারপ্লাস বা ডিভিডেন্ড ট্রান্সফার করার অনুমোদন দিয়েছে? মনে রাখবে অপশন সি কারেক্ট, 2,86,588 কারোর মানে কোটি টাকা, ঠিক আছে। তাহলে মনে রাখবে 2,86,588 কোটি টাকা। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এ কেন্দ্রীয় সরকারকে 2,86,588 কারোর আর কি সারপ্লাস ট্রান্সফারের অনুমোদন দেয়। দেখো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেখো কারণটা দেখো না, স্ট্রং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, হায়ার গ্রস ইনকাম অ্যান্ড এডিকুয়েট রিস্ক বাফার বজায় রাখার কারণে। এছাড়াও দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আরবিআই আরও 1,09,379 কারোর টাকা কন্টিজেন্ট যে রিস্ক বাফার সেখানে কিন্তু স্থানান্তর করেছে, ঠিক আছে, সিআরবি মনে রাখবে। কন্টিজেন্ট রিস্ক বাফারে কত কোটি টাকা স্থানান্তর করেছে আরবিআই আরও? 1,09,379 কোটি টাকা আর কি, ঠিক আছে। আর সিআরবি এর লেভেলটা মনে রাখবে একটু 6.5% রাখা হয়েছে। নেক্সট দেখো আরবিআই সারপ্লাস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা কিন্তু। দেখো স্টেটমেন্ট বেস প্রশ্নের জন্য কিন্তু এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আরবিআই গভর্নমেন্ট বন্ডস, ফরেক্স যে অপারেশন, ঠিক আছে, এছাড়াও ল্যান্ডিং থেকে কিন্তু প্রফিট অর্জন করে থাকে তোমরা জানো। তাহলে ইমার্জেন্সির জন্য তো কিছু টাকা রিজার্ভ করা হয়, কিন্তু বাকি যে প্রফিট সেটাকে বলা হয় সারপ্লাস, এবং সেই সারপ্লাসটিকে কেন্দ্র সরকারকে ট্রান্সফার করা হয়, এটা মনে রাখবে। চলো নেক্সট দেখে নিই। দেখো আমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই নয়, এখানে জিকে টাইপের প্রশ্নগুলো সব দেখবো, ঠিক আছে। তাহলে পুরো আরবিআইটাকে আমরা চলো একটু দেখে নিই যে আরবিআই অ্যাক্ট কত সালে এসেছিল। তোমরা নিচে গেলে কমেন্ট করবে, ঠিক আছে, যদি জানো। 1934-এ অ্যাক্ট এসেছিল, ঠিক আছে। প্রতিষ্ঠিত কত সালে হচ্ছে? ফার্স্ট এপ্রিল 1935। প্রথমে হেডকোয়ার্টার কোথায় ছিল? কলকাতা, ঠিক আছে। তারপরেই দেখো স্থানান্তর করা হয়েছিল 1937-এ, 35-এ হচ্ছে 37, মানে 2 বছর পরে হয়ে গেছিল তোমার মুম্বাইয়ে, ঠিক আছে। এখন মুম্বাই হেডকোয়ার্টার, এটা একটু মনে রাখবে। আর ফার্স্ট এর তোমার যে গভর্নর, ফার্স্ট গভর্নরের নামটা মনে রাখবে অসবর্ন স্মিথ, অসবর্ন স্মিথ, ঠিক আছে। আর যদি বলে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর, ফার্স্ট আর কি, ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর বলে তাহলে কি হবে? সিডি দেশমুখ। আর আরবিআই এর একটু কাজগুলো মনে রাখবে। আরবিআই কি কাজ করে থাকে? লাইসেন্স প্রদান করে থাকে, আর এসএলআর, সিআরআর, ইন্টারেস্ট রেট, ঠিক আছে, এগুলোকে রেগুলেট করে।
এছাড়াও মনিটারি পলিসি কন্ট্রোল করে, ঠিক আছে। এছাড়াও কারেন্সি প্রিন্টিং করে, কারেন্সিগুলো যে আমাদের মুদ্রা সেগুলো প্রিন্টিং করে। এছাড়াও লেন্ডার অফ লাস্ট রেসোর্ট বলা হয় আরবিআইকে। এইভাবেই আমরা পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, যাতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে জিকেটাও কমপ্লিট হয়ে যায়। দেখো 4 নম্বর প্রশ্নে চলে এসো। বিশ্বের প্রথম এআই বেসড প্ল্যান্ট জিনোম এডিটিং প্ল্যাটফর্ম কোন দেশ তৈরি করেছে? বিশ্বের প্রথম করেছে কে? ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্ট জিনোম এআই বেসড আর কি। দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সেটা সেন্ট্রাল রাইস রিসার্চ সেন্টার কটক, তোমরা জানো কোথায়? উড়িষ্যাতে। বিশ্বের প্রথম এআই বেসড প্ল্যান্ট জিনোম এডিটিং প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমাদের যে গম, চাল, সেক্ষেত্রে ঠিক আছে জিনোম পরিবর্তন করে মডিফাইড করে নতুন ভ্যারিয়েন্ট তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটার নামটা দিয়ে দিয়েছে, দেখো প্ল্যাটফর্মের নামটা একটু মনে রাখবে, যে প্ল্যান্ট ওপেন ক্রিসপার ওয়ান, এই নামটা মনে রাখবে, প্ল্যান্ট ওপেন ক্রিসপার ওয়ান, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের নামটা মনে রাখবে। দেখো রাইসকে মডেল ক্রপ হিসাবে ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এটি রাইসকে মডেল ক্রপ হিসাবে ব্যবহার করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। প্ল্যান্ট ওপেন ক্রিসপার ওয়ান, ঠিক আছে। এটা কি, এই জায়গাটা একটু দেখে নাও। এটি এআই বেসড সফটওয়্যার যা সায়েন্টিস্টদের আর কি বলে দেয় যে প্ল্যান্টের ডিএনএ কোথায় এডিট করতে হবে, হ্যাঁ কোন জিনকে টার্গেট করতে হবে, কিভাবে অ্যাকিউরেট এডিটিং হবে সেই সম্পর্কে আর কি পুরো এআই কাজ করছে, বুঝতে পারছো তোমরা। এর উদ্দেশ্য কি না ক্লাইমেট চেঞ্জ এবং ডিজিজ রেজিস্ট্যান্ট ক্রপ তৈরি করা, এটা একটু মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখা এখান থেকে দরকার নেই। এর মূল উদ্দেশ্য কি না ক্লাইমেট চেঞ্জ এবং ডিজিজ রেজিস্ট্যান্ট একটা ক্রপ তৈরি করা, ঠিক আছে। তাহলে কোথায় হচ্ছে মনে রাখবে, যে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে আমাদের কটক উড়িষ্যাতে, সেখানে কে করছে? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ সেন্টারের যে সায়েন্টিস্ট ওনারা। চলো নেক্সট দেখো 26 মে 2026 কোয়াড ফরেন মিনিস্টার যে মিটিং কে হোস্ট করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে এস জয়শঙ্কর করছে এটা, ডক্টর এস জয়শঙ্কর, ঠিক আছে, কোয়াডের ফরেন মিনিস্টার। দেখো কোথায় হচ্ছে? নিউ দিল্লিতে হচ্ছে। আমাদের যে এক্সটার্নাল মিনিস্টার এস জয়শঙ্কর উনি এটা হোস্ট করছেন। এই মিটিংয়ে কোন কোন দেশ অংশ নিচ্ছে বা কোয়াডের মধ্যে কোন কোন দেশ অন্তর্ভুক্ত, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মনে রাখবে ইন্ডিয়া, ইউএসএ, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া, ঠিক আছে। এর মূল উদ্দেশ্যগুলো একটু দেখে নাও। ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক ভিশনকে শক্তিশালী করা, মেরিটাইম সিকিউরিটি, তারপর হচ্ছে সাপ্লাই চেন সিকিউরিটি, তারপর রিজিওনাল স্টেবিলিটি, এগুলো বাড়ানো, ঠিক আছে। কোয়াড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মনে রাখবে 2007 সালে, ব্যাস। আর কে করেছিল এটা ইম্পর্টেন্ট, জাপানের পিএম করেছিল শিনজো আবে। আর কোয়াড দেশের মধ্যে একটা এক্সারসাইজ হয়ে থাকে, মিলিটারি এক্সারসাইজ, সেটার নাম হচ্ছে কি মালাবার এক্সারসাইজ, এটাও কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো নেক্সট দেখো 6 নম্বর, মেঘালয় যে ফার্মস মার্কেটের 5ম এডিশন কোথায় অনুষ্ঠিত হলো? মেঘালয়ের মনে রাখবে শিলং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেঘালয়ের ফার্মার মার্কেট 5 নম্বর এডিশন কোথায় অনুষ্ঠিত হলো? শিলংয়ে। দেখো তাহলে শিলংয়ে ফার্মার্স যে মার্কেট এর 5ম এডিশন অনুষ্ঠিত হলো শিলংয়ে। দেখো বিশেষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখবে, এই জায়গাটা প্রশ্ন পড়ে থাকে যে খাসি এবং গারো যে হিলস, এটা কোথায় লোকেটেড? এটা মেঘালয়ে, মেঘালয়ে লোকেটেড, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এর মূল উদ্দেশ্য কি না ফার্মার্সদের সরাসরি আর কি কনজিউমারের সঙ্গে যুক্ত করা এবং মিডলম্যানকে বাদ দিয়ে বেশি প্রফিট নিশ্চিত করা, এবং মেঘালয়ে যে অর্গানিক ফার্মিং এবং ট্র্যাডিশনাল ফুড কালচার সেটাকে প্রমোট করা আর কি, ঠিক আছে। এটা মনে রাখবে খাসি এবং জয়ন্তিয়া হিলসটা কোথায় লোকেটেড? মেঘালয়ে লোকেটেড, ঠিক আছে। দেখো নেক্সট এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, 7 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ফেডারেশন কাপ 2026 হচ্ছে পোল ভোল্ট ইভেন্টে ন্যাশনাল রেকর্ড কারা গড়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোল ভোল্ট কি? দেখো এই ধরনের দেখবে খুঁটি থাকে, একটা দড়ি বাঁধা থাকে, নিয়ে একটা লোক দেবে মানে ওই ঠেঙা দিয়ে আর কি লাফিয়ে ওঠে, এটা ক্রস করে, সার্চ করে দেখবে তোমরা গুগলে, তাহলে বুঝতে পারবে। অপশন সি কারেক্ট, দেব মিনা অ্যান্ড কুলদীপ কুমার,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই উত্তরটা, প্রশ্নটা আর কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ন্যাশনাল রেকর্ড করেছে তাই ইম্পর্টেন্ট। দেখো কোথায় অনুষ্ঠিত হচ্ছে, মনে রাখবে রাঁচিতে অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশন কাপ 2026। এই ধরনের প্রশ্ন পড়তে পারে, তোমরা জানো এইসব ধরনের প্রশ্ন পড়ে থাকে মিসেলেনিয়াস এক্সামে, যদি ফলো করে থাকো যে ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে এটা মনে রাখবে। দেখো পোল ভোল্ট যে রয়েছে এর সঙ্গে কিন্তু যুক্ত, আরো অনেক সঙ্গে যুক্ত ফেডারেশন কাপ, তো এটা মনে রাখো এখন পোল ভোল্ট। ঠিক আছে, দেব মিনা অ্যান্ড কুলদীপ কুমার এর ন্যাশনাল রেকর্ড করেছে আর কি। কত মিটার জাম্প করেছে, মনে রাখবে 5.45, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এত মিটার জাম্প করে জয়েন্ট ন্যাশনাল রেকর্ড করেছেন। ঠিক আছে, দেখো পোল ভোল্ট কি, দেখো এটা আমি যেটা বললাম, এটি একটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট অ্যান্ড ফ্লেক্সিবল পোল ব্যবহার করে হরাইজন্টাল বার পার করতে হয়। এটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। এর নামটা মনে রাখবে, কত মিটার হাই জাম্প করেছে শুধু সেই পয়েন্টটা মনে রাখবে, তাহলে এখান থেকে যথেষ্ট। দেখো নেক্সট এই ইভেন্টের আর একটা প্রশ্ন, যে পুরুষদের 100 মিটার যে রেস হয় সেখানে নতুন ন্যাশনাল রেকর্ড কে গড়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। তাহলে দেখো অপশন ডি কারেক্ট হবে, গুরিন্দারবীর সিং। দেখো অপশন ডি কারেক্ট, মনে রাখবে এর নামটা গুরিন্দারবীর সিং। রাঁচিতে দেখো এটাও অনুষ্ঠিত হচ্ছে একই আর কি ইভেন্টের আর কি, ফেডারেশন কাপ যে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কত মিটার রেকর্ড করেছে মনে রাখবে, কত সেকেন্ডে দৌড়েছে আর কি রেসটা, 10.09 সেকেন্ডে করে নতুন একটা ন্যাশনাল রেকর্ড করেছেন উনি, গুরিন্দারবীর সিং। ঠিক আছে, দেখো আর কিছু মনে রাখার এখান থেকে প্রয়োজন নেই। আর দেখো তিনি কমনওয়েলথ গেম যে 2026 রয়েছে এবং এশিয়ান গেমস রয়েছে তার জন্য কিন্তু তিনি কোয়ালিফাই করেছেন, এটা জয়লাভ করে আর কি। শুধু এই রেকর্ডটা মনে রাখবে, নামটা মনে রাখবে, কে করেছে আর কত রেকর্ড। ঠিক আছে, চলো দেখো 9 নম্বর প্রশ্নে চলে এসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেট অ্যান্ড ট্রেন্ডস অফ কার্বন প্রাইসিং 2026 রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, ওয়ার্ল্ড ব্যাংক। অপশন এ কারেক্ট, স্টেট অ্যান্ড ট্রেন্ডস অফ কার্বন প্রাইসিং 2026 রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে, ওয়ার্ল্ড ব্যাংক। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা একটু দেখে নাও, যে ওয়ার্ল্ড ব্যাংক এই রিপোর্টটি প্রকাশ করে থাকে এবং ইন্ডিয়া বিশ্বের অন্যতম বড় নতুন কার্বন মার্কেট হিসেবে গড়ে উঠেছে। ঠিক আছে, দেখো এর কারণ হলো যে ইন্ডিয়া এর কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এর মেল কারণটা মনে রাখবে, কার্বন ক্রেডিট ট্রেডিং স্কিম। ঠিক আছে, দেখো কার্বন ক্রেডিট কি না, দেখো কোনো কোম্পানি যদি পলিউশন কমায় সেখানে কি হয়, কার্বন ক্রেডিট পায়, এটা একটু মনে রাখে, কার্বন ক্রেডিট পায়। এবং অন্য কোনো কোম্পানি ধরো খুব মানে বেশি পলিউশন করছে, সে কি করে, এই কার্বন ক্রেডিটটা কেনে, এক্ষেত্রে এই কোম্পানির লাভ হয়, যে কোম্পানি বিক্রি করে তার লাভ হয়। এই যে ট্রেডিং সিস্টেম, এটাকে বলছে ট্রেডিং স্কিম। ঠিক আছে, এই ট্রেডিং সিস্টেমকেই কার্বন মার্কেট বলা হয়। আর এটা একটু দেখে নাও, যে বিশ্বের 29% গ্রিন হাউস গ্যাস আর কি এমিশন কার্বন প্রাইসিং সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত আর কি। ঠিক আছে, এবং গ্লোবাল লেভেলে 87টি কার্বন প্রাইসিং পলিসিস কার্যকর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 87টি কার্বন প্রাইসিং পলিসিস কার্যকর। আর দেখো 2025-এ কার্বন প্রাইসিং থেকে প্রায় কত বিলিয়ন রেভিনিউ এসেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 107 বিলিয়ন রেভিনিউ কিন্তু ইনকাম এসেছে এখানে গভর্নমেন্টের। ঠিক আছে, তাই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা শুধু কোন সংস্থা প্রকাশ করে থাকে এটা মনে রাখবে একটু, তাহলে এখান থেকে যথেষ্ট। কারণ এটা একটু অন্য ধরনের প্রশ্ন, তাই আমি এটাকে নিয়ে নিয়েছি, কার্বন ক্রেডিট সিস্টেম আর কি। দেখো 10 নম্বর প্রশ্নটা দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন দেশ ভারতের তৃতীয় বৃহত্তম ক্রুড অয়েল সাপ্লায়ার হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা রিসেন্ট খুবই নিউজের মধ্যে ছিল, তোমরা জানো ট্রাম্প ভাই সাহেব কি করেছে, তাহলে ভেনেজুয়েলা সঠিক অ্যান্সার। দেখো প্রথমে কে, রাশিয়া, তারপর হচ্ছে ইউএই, আর 3 নম্বরে ভেনেজুয়েলা, এটা একটু মনে রাখবে। দেখো ভেনেজুয়েলা সম্পর্কে একটু দেখে নাও, যে ক্যাপিটাল হচ্ছে কারাকাস, ভেনেজুয়েলা বলিভার, বলিভার এর হচ্ছে মুদ্রা। হ্যাঁ, আর ওয়ার্ল্ডের লার্জেস্ট যে অয়েল রিজার্ভ কিন্তু সেখানে লক্ষ্য করা যায়। আর ভারতকে প্রায় এইতে মে 2026-এ কত ব্যারেল পার ডে ক্রুড অয়েল সাপ্লাই করেছে, এটা একটু মনে রাখবে, 4.17 লাখ ব্যারেল পার ডে ক্রুড অয়েল সাপ্লাই করেছে কে, ভেনেজুয়েলা। ঠিক আছে, তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস, তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আজ থেকে আমি তোমাদের জন্য মিসলিনিয়াস ক্লাস প্রোভাইড করবো। আমি আগের দিনে বলেছিলাম যে করব, বাট পারিনি কিছু কারণের জন্য। আজ থেকে রাত্রি সন্ধ্যে 7টার সময় আমি তোমাদের জন্য ক্লাস পাবলিশ করব, তাই জুড়ে থেকো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ক্লাসে।